Model activity task class 10 model 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 activity ACTIVITY task TASK class 10 এটা মাধ্যমিকের উদ্দেশ্যে করে রাখো। আমার সঙ্গে সঙ্গে কোশ্চেন লেখো। 1 নম্বর, যদি A ভ্যারিয়েস B হয় তাহলে কতগুলো অপশন আছে। 1 নম্বর হচ্ছে A স্কোয়ার ভ্যারিয়েস B স্কোয়ার, B নম্বর দিয়ে আছে A কিউব ভ্যারিয়েস B স্কোয়ার, C নম্বর দিয়ে আছে A ভ্যারিয়েস B কিউব, আর D নম্বর দিয়ে আছে A স্কোয়ার ভ্যারিয়েস, এটা আবার B স্কোয়ার কেন? A স্কোয়ার ভ্যারিয়েস B কিউব প্রথমটা, A স্কোয়ার ভ্যারিয়েস B স্কোয়ার। এটা প্রথম কোশ্চেন। প্রত্যেকে কোশ্চেনগুলো লেখো। উত্তর লেখার জন্য জায়গা রেখে দিতে পারো, নাহলে অন্য জায়গায় আমরা রাফ করে উত্তর এখানে করে নেব। 2 নম্বর, A এবং রোমান 2 1-এর 2 নম্বর অঙ্ক। 1-এর দাগের 2 নম্বর, A এবং B ব্যবসা শুরু করে। A এবং B ব্যবসা শুরু করে। দাঁড়ি A 10,000 টাকা 9 মাস, A 1,000 টাকা 9 মাসের জন্য এবং A 1,000 টাকা 9 মাসের জন্য এবং B কিছু টাকা 6 মাসের জন্য 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় নিয়োজিত করে। তো দাঁড়ি ব্যবসায় মোট লাভ হয়, ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা। দাঁড়ি এবং B লাভের 400 টাকা পায় এবং B লাভের 400 টাকা পায়। 400 টাকা পায়। B এর মূলধন, দাঁড়ি B এর মূলধন, B এর মূলধন 1 নম্বর দিয়ে দেওয়া আছে 2,000 টাকা, B দিয়ে দেওয়া আছে 3,000 টাকা, C দিয়ে দেওয়া আছে 4,000 টাকা। একের দাগে 3 নম্বর। প্রত্যেককে বলছি কোশ্চেনগুলো লিখে নেবে, সময় নষ্ট করা যাবে না। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি এবং 4 সেমি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে, দাঁড়ি বৃত্ত দুটি পরস্পর
পরস্পরকে অন্ত স্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এ 5.5 সেমি 5.5 সেমি বি 11 সেমি সি 3 সেন্টিমিটার আর ডি 3 সেন্টিমিটার। 3 তো 1.5 সেন্টিমিটার। একের দাগে 4 নম্বর। r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধযুক্ত r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধযুক্ত নিরেট গোলকের আয়তন নিরেট গোলকের আয়তন এ দিয়ে আছে পাই r স্কোয়ার বর্গ একক, বি দিয়ে আছে 4/3 পাই r কিউব ঘন একক, সি দিয়ে আছে 4 পাই r স্কোয়ার বর্গ একক, ডি দিয়ে আছে 1/6 পাই r কিউব ঘন একক। একের দাগের 5 নম্বর। একের দাগের 5 নম্বর। এবার 2 নম্বর ট্রু ফলস আছে। দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। আচ্ছা, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ গঠন করে। তিন নম্বর, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম নিরাজ ও তথার মূলধনের অনুপাত
অনুপাত 1/2:1/3:1/4 হলে তাদের লভ্যাংশের অনুপাত 3-4-6 3:4:6। 4 নম্বর, কোথায় কার ঘরে কি নিয়ে চলে যাচ্ছি, এটা 4 নম্বর। A varieties B varieties 1/c হলে A varieties 1/c হবে আচ্ছা। প্রথম যে অঙ্কটা আছে A varieties B হলে কোনটা হবে, তোর তরফ থেকে বল। কে কে পারবে হাত তুলে জানাও নজরে। এটা হচ্ছে এইরকম কোনো সমস্যা থাকলে পরে যেটা তোমার কি বলবো সিমেট্রিক হবে, সেটা সিমেট্রিকটা উত্তর হবে। সিমেট্রিক মানে এরকম A² B² A³ B³ A⁴ B⁴ এরকম থাকলে ওটা সমান হবে, মানে এইটা উত্তরটা হবে, ডি অপশানটা উত্তর হবে। মাথায় রাখবো সিমেট্রিক হবে। সিমেট্রিক মানে ধর A³ ভ্যারিজেস B³ A⁴n ভ্যারিজেস B⁴n, হ্যাঁ A² ভ্যারিজেস B²। কেন হবে এবার নজর দেখো, আমি এখানে A ভ্যারিজেস B এটা কি আছে, প্রদত্ত আছে, আগে বোঝো পরে খাতায় তুলবে। এবার এতক্ষণ কোশ্চেন তোলা হয়েছে, এবার আমার দিকে নজর। A ভ্যারিজেস B এটা প্রদত্ত আছে, আমি এটাকে কি লিখতে পারি, A সমান KB, তার মানে K হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। দুদিকে হোল স্কোয়ার করে দাও, তার A² ইকুয়াল KB হোল স্কোয়ার, দুদিকে হোল স্কোয়ার করলাম, তাহলে A² ইকুয়াল টু K² ইন্টু B²। মা ছেলে একটা ছাতার মধ্যে ছিল, এবার আলাদা হলে মা একটা ছাতা থাকবে, ছেলে একটা ছাতা ধরে থাকবে। আলাদা হলে পরে হবে না, আলাদা হওয়া যাবে, ছাতা দিতে হবে, হ্যাঁ নাহলে পরে ছাতা না দিলে পরে বৃষ্টিতে ভিজবে নাকি, ছেলেকে ভিজাবে, ছেলেকে ভিজাবে না, যাবে না। ওই রকম অঙ্ক তো তাই, মানে হোল স্কোয়ার ভাঙলে দুটোর উপরে স্কোয়ারটা যাবে। তাহলে কে হলো ধ্রুবক, যেহেতু কে হলো ধ্রুবক, অতএব K² হলো ধ্রুবক। 5 যদি ধ্রুবক হয় 5 25 ধ্রুবক। এবার এক পা এগোলে আমি যেখানে যাব পেছনের আগের জায়গায় চলে আসবো। এখানে A ভ্যারিজেস B হলে এটা লিখেছি, তাহলে ব্যাকে চলো। এবার যদি ব্যাকে যাই আমি কেটা তুলে দেই, তাহলে ভ্যারিয়েশন দেবো, এখানেও তাই করো, এখানে A² ভ্যারিজেস B², এই উত্তরটা হবে। আমি এখানে বাকিগুলো দেখো, বাকিগুলো তো সিমেট্রি নেই। যদি A³ B³ থাকতো, যদি কোথাও A³ ভ্যারিজেস B ওটা উত্তরটা, তখন আমি কি করতাম, এখানে দুদিকে হোল স্কোয়ার না করে হোল কিউব করতাম, ঠিক আছে। এটা টেকনিকটা হচ্ছে সিমেট্রিক ফিগার, অ্যান্সারটা উত্তর হবে, সিমেট্রিক রেজাল্টটা উত্তর হবে। মনে রাখবে কি, সিমেট্রিক মানে বাদিক ডান দিক একই জিনিস থাকবে, স্কোয়ার থাকলে বাদিকে স্কোয়ার ডান দিকে স্কোয়ার, কি বুঝলি। SYMMETRIC symmetric result will be answer. সিমেট্রিক রেজাল্ট যেটা থাকবে অপশন, সিমেট্রিক রেজাল্ট না সিমেট্রিক অপশন বলো, সিমেট্রিক অপশন OB অপশন OPTION উইল বি অ্যান্সার, উত্তর হবে ওটা। এই অঙ্কটা চলে আসি। A এবং B ব্যবসা শুরু করে, দুজন বন্ধুর কথা বলছে। A 1000 টাকা 9 মাসের জন্য, B কিছু টাকা 6 মাসের জন্য দেয়।
বি কিছু টাকা মনে করো, বি মনে করো এক্স টাকা দিয়েছিল, এক্স টাকা বা পি টাকা দেয়, 6 মাসের জন্য নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় কত? 600 টাকা। বি এর লাভ 400 টাকা। বি এর মূলধন কত? এখানে যদি লিখি, ধরি বি এর মূলধন পি টাকা, এখানে অ্যান্সার করছি বি এর মূলধন পি টাকা বললাম। তাহলে দেখো 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে এ এর মূলধন কত? 1 মাস হিসাবে এ এর মূলধন, এ 1000 টাকা দিয়েছে, কতদিন কেটেছে? 9 মাস। তাহলে 1 মাস হিসাবে এর মূলধন কত হবে? 1000 টাকা গুণন 9। 1000 টাকা দিয়েছে, যদি 9 মাস ধরে কাটে তাহলে 1 মাস হিসাবে এর মূলধন কত? 9 গুণন 1000 টাকা, মানে 9000 টাকা। আর 1 মাস হিসাবে বি এর মূলধন কত? 6 গুণন পি টাকা, মানে 6p টাকা। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 9000/6p, 9000/6p। কে একজন এসে দেখতো, কে ওটা? আচ্ছা, তাহলে প্রথমে এ ভাই আছে, ব্যবসায় মোট লাভ 400 টাকা হয়েছে, 600 টাকা। বি পেয়েছে 400 টাকা, তাহলে বি এর জায়গায় 400 পাঠিয়ে দেই, তাহলে এ কত হবে? 600 - 400। 1 মাস হিসাবে এ এর মূলধন 9000 টাকা, 1 মাস হিসাবে বি এর মূলধন 6p টাকা। আর এবার ব্যবসায় মোট লাভ 600 টাকা, বি 400 টাকা পায়, বি 400 টাকা পেলে এ কত পাবে? 600 থেকে 400 বিয়োগ করব, 9000/6p = 200/400। মনের সঙ্গে কাটাকুটি করি, 200 400 কাটলাম, নিচে 2 হলো, 2 এর সঙ্গে 6 কাটলাম, 3 হলো, 3 এর সঙ্গে 9000 কাটবো, 3000। তাহলে 3000 = p, তাহলে উত্তর হচ্ছে 3000 টাকা হবে। এই যে বি অপশনটা হবে। হলো? এখানটায় চলে আসি। তুমি একটা জিনিস মাথায় রাখবে, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, প্রথম বৃত্তের যদি ব্যাসার্ধ r1 হয়, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যদি r2 হয়, তাহলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে r1 + r2। দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, যাদের ভালো লাগছে না তারা ঘর ছেড়ে চলে যাবে। দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হবে। দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এরকম ভেতরের দিকে টাচ করে থাকবে, এটা বড় বৃত্তের ব্যাসার্ধ মনে করো ক্যাপিটাল আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ মনে করো ছোট হাতের আর। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ, তাহলে কেন্দ্র, এটা পি একটা কেন্দ্র, কিউ একটা কেন্দ্র, তখন কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তাহলে এখানে কি মুখস্থ করলাম? কি মুখস্থ করলাম? হ্যাঁ বেটা, ওইটা নয়। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের, বলো অন্তর। আরে মরা দেখ, তাকে দেখ মানে অন্তর। এবার কোশ্চেনের দিকে তাকাও, এবার উত্তর তুমি নিজে পারবে। দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি 4 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, নিশ্চয় তার নিচের ফিগারটা 3 সেমি। এই নিয়মটাকে শিখতে হবে। হ্যাঁ, নিয়ম কি শিখলি?
কে কে পারবে? যে নিয়মটা বললাম এই মাত্র, বল, জোরে জোরে আওয়াজ তোল, এদের কানে ফাটা। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বা R1 R2 ব্যাসার্ধযুক্ত দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ব্যাসার্ধ দুটি সমষ্টি R1 + R2, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, ভেতরের দিকে টাচ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের অন্তর। সেই হিসাবে এটা 3 সেমি, ক্যালকুলেশন না করলে হবে, বুঝতেই পারছি। 7 সেমি আর 4 সেমি বিয়োগ করলে পরে 3 সেমি হবে। এখানে চলে আসি, R/2 একক, R/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধযুক্ত নিরেট গোলকের আয়তন সমান আর ব্যাসার্ধযুক্ত নিরেট গোলকের আয়তনের সূত্র কি? আর ব্যাসার্ধযুক্ত নিরেট গোলকের আয়তন, যে পারবে হাত তুলে জানাও। আর ব্যাসার্ধযুক্ত নিরেট গোলকের আয়তন বলো। টাইম আপ, টাইম আপ। 1/3 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। কিন্তু এখানে ব্যাসার্ধ তো আর নয়, R/2। আর ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এটা আমাদের মুখ্য সূত্র। এখানে R/2 একক আছে, তাহলে কি হবে? 4/3 পাই, আর এর জায়গায় হবে R/2 একক, তার হোল কিউব। এইটা 4/2 পাই আর কিউব, এখানে আর মানে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ মানে কত? R/2 একক ব্যাসার্ধ আছে। 4/3 তোর উত্তর নিকুচি করেছে, উত্তরটা আগে জিনিসটা বোঝ। 2 এর কিউব মানে 8, এত ঘন একক। কিউব হলে পরে এককের কিউব মানে ঘন একক, এককের স্কোয়ার থাকলে বর্গ একক, এককের কিউব হলে ঘন এককের স্কোয়ার হলে। আর আয়তন সব সময় ঘন হয়, আয়তন সব সময়, কারণ 3টি মাত্রা ওখানে রয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে কাটাকুটি করলে এই 4-এর সঙ্গে 8 কাটলাম, 3, 4 × 2 = 8, হ্যাঁ 2, তখন দাঁড়াচ্ছে কত? 1/6 পাই আর কিউব ঘন একক। তাহলে কোন অপশনটা? এটা হবে 1/6 পাই আর কিউব ঘন একক। বোঝা গেছে? আচ্ছা, এবার ট্রু ফলসের কথা বলছে। দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। সর্বসম মানে সব দিক থেকে সমান। সর্বসম মানে সব দিক থেকে সমান, মানে ক্ষেত্রফল সমান, বাহুর দৈর্ঘ্যগুলো সমান, কোণগুলোর মান সমান, সব কিছুর দিক থেকে সমান। আর সদৃশ্য মানে কোণগুলো শুধু সমান। সদৃশ্য মানে প্রথম ত্রিভুজের যা কোণগুলোর মান যা আছে, দ্বিতীয় ত্রিভুজের কোণগুলোর মান সেই রকম। বাহুর দৈর্ঘ্য এক হবে এরকম কোনো গ্যারান্টি নেই। দুটি ত্রিভুজ সদৃশ্য মানে 1 মায়ের 2 পোলা, একটা 12 বছরের ছেলে, একটা 5 বছরের ছেলে, একই রকম দেখতে। যদি একই রকম দেখতে, নাক মুখ সব একই রকম দেখতে সাধারণত হয়ে থাকে। 1 মায়ের দুটো ছেলে মোটামুটি একই রকম দেখতে হয়ে থাকে। কখনো একটু আলাদা, বাপ হয়তো একটা ছেলে বাপের মতো হলে হতে পারে, কিন্তু অনেক সময় একটি মায়ের দুটো ছেলে একই রকম দেখতে হয়। তাহলে সেখানে বলছি ওটা সদৃশ্য। বা তুমি ফটো, তুমি একটা ফটো তুললে, সেই ফটোটা তুমি 3 সেন্টিমিটার মাপের করলে, ওটাকে বড় করলে, মানে পাসপোর্ট সাইজ করলে, একটা পাসপোর্ট সাইজ, একটা পোস্টকার্ড সাইজ, ওটা সদৃশ্য। তোমারই ছবি তুমি স্ট্যাম্প সাইজ করতে পারো, পোস্টকার্ড সাইজ করতে পারো, ফর্ম ফিল আপের সময় যেটা দেওয়া হয়, আরো বড় করা যায়, ওগুলো সদৃশ্য। ওরা সদৃশ্য, সর্বসম নয়। সর্বসম হলে সব দিক থেকে সমান। তাহলে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা কি? এটা ফলস হবে, এটা মিথ্যা। কিন্তু উল্টোটা কিন্তু হবে, সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য। সর্বসম মানে সব দিক থেকে সমান। সর্বসম মানে সব দিক। কিন্তু যদি এরকম থাকতো, সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য,
এটা কিন্তু সত্য হবে, এটা মাথায় রাখবে। সর্বসমানের সব দিক থেকে সমান। সদৃশ্য ত্রিভুজ কাকে বলে? যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের 3টি কোণের মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি কোণের মান একই রয়েছে। যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের 3টি কোণের মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি কোণের মান একই রয়েছে, তবে ত্রিভুজ দুটি হয় সদৃশ্য। কি শুনলে? আচ্ছা, পরের কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ গঠন করে। এটা কি হবে, সত্য না মিথ্যা? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এটা বোঝার জন্য তুমি এরকম দেখো ভাই, তুই চুপ করে থাক, বাকিতে ভাবতে দে। এটা লম্ববৃত্তাকার শঙ্কু, এরকমই তো দেখতে হয়। এটা কি বানালাম? এরা অরিত্র কি বানালাম? এই লাইনটা কি? এবার তুই চেপে যা, এবার তুই চেপে যা, আয়ুষ বলে দে। লম্ব, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা। তাহলে আমার কোশ্চেনটা কি আছে? এটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ গঠন করে। এটা কি সত্য না মিথ্যা? কি হলে সত্য হবে? কি হলে সত্য হবে? দাঁড়া, তুই বলবি, বলে দে। সমকোণী হলে সত্য হতো, এটা হচ্ছে ফলস। সমকোণী হলে সত্য হতো, সমকোণী হলে সত্য হতো। দেখতেই পাচ্ছিস এই যে ত্রিভুজটা, এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, এটা 90 ডিগ্রি কোণ হবে। উচ্চতা মানে ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এটা সমকোণী হলে সত্য হতো, সমকোণী ছাড়া অন্য কিছু থাকলে মিথ্যা হবে। এই কি বলবি তুই এবার? আমি যা বললাম এইখানে 2 নম্বর অপশনটা মিথ্যা বলেছি। কি হলে সত্য হবে? জোরে জোরে বলো। আর কখন মিথ্যা হবে? সমকোণী না হলে মানে কি কি হলে? সমকোণী ছাড়া কি কি বুঝিস তুই? জোরে কথা বল, বলো। স্থূলকোণী, সূক্ষ্মকোণী। সমকোণী ছাড়া যদি সূক্ষ্মকোণী থাকে, স্থূলকোণী থাকে, সমবাহু থাকে, তাহলে কি হবে? মিথ্যা হবে। একমাত্র সমকোণী ত্রিভুজ হলে পরে সত্য হবে। নেক্সট। একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নিরাজ তথার মূলধনের অনুপাত দেওয়া আছে। এটা তাদের লভ্যাংশের অনুপাত, মূলধনের অনুপাতটাই লভ্যাংশের অনুপাত হয়। ওরে কি হয়? মূলধনের অনুপাতটাই। তুমি এই যে মূলধনের অনুপাত আছে, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাও, তাহলে পরে বুঝতে পেরে যাবে। এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে গেলে যদি এটা হয়, তাহলে উত্তর ঠিক আছে, না হলে ভুল আছে। আমাকে কী করতে হবে? এই যে মূলধনের অনুপাতই লভ্যাংশের অনুপাত, এটাকে ঠিক করি। ব্যবসায়, অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাতটি লভ্যাংশের অনুপাত হয়। কি শুনলে তুমি স্নেহা? অংশীদারি কারবারে মূলধনের অনুপাতই লভ্যাংশের অনুপাত হয়। তাহলে এখানে যেটা মূলধনের অনুপাত ভগ্নাংশে রয়েছে, এটা যদি আমি পূর্ণ সংখ্যায় নিয়ে যাই, তাহলে যদি আমার এটা তৈরি হয়ে যায় তাহলে সত্য হবে, আর যদি না হয় তাহলে মিথ্যা হবে। তাহলে এখানে 2, 3 আর 4 লসাগু কত? 12। 12 দিয়ে প্রত্যেককে গুণ করো। 12 গুণন 1/2। কি জন্য যে বলে সত্য হবে, আগে দেখে নে ঠিক করে। 2 দিয়ে কাটলাম, এটা 6, এটা 3 দিয়ে কাটলাম 4, এটা যেখানে কাটলাম 3। 6, 4, 3 হলে সত্য, কিন্তু ওখানে কি আছে? 3, 4, 6 আছে, তাহলে এটা ফলস। তাহলে প্রথম 3টা ফলস হয়ে গেল।
এটাও এটাও ফলস আছে, এটাও ফলস আছে। দাঁড়া, না না, এটা তো এ এর সঙ্গে সি। হ্যাঁ ঠিক আছে, এদিকে দেখো, এটাও ফলস আছে, এটাও ফলস আছে। বলে কেন মানবো? এদিকে দেখা কি করছি, 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর, এ ভ্যারিজেস 1/b এবং বি ভ্যারিজেস 1/c। এ সমান k1 ইন্টু 1/b, বি সমান k2 ইন্টু 1/c। k1 k2 ভেদ ধ্রুবক, এ সমান k1 ইন্টু বি, এই বি এর জায়গায় এই মানটা বসাও, k2 ইন্টু 1/c, k1/k2, আর এই সিটা উপরে উঠে যাবে, মানে এ ভ্যারিজেস সি হলে সত্য হতো, এ ভ্যারিজেস সি হলে সত্য হতো। কোশ্চেন, শূন্যস্থান পূরণ। শূন্য, এই কথা বন্ধ রাখবি, শূন্যস্থান পূরণ, পূরণ করো একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, গোলকটির বক্র, কোশ্চেনটা লিখে নেবে, বক্রতলের ক্ষেত্রফল, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে, ড্যাশ হবে। একটি নিরেট গোলকে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। কোশ্চেনগুলো লিখতে বলেছি, জায়গা ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে। একটি ব্যবসায় শুভা ও মাসুদের, একটি ব্যবসায় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছিল, দেড় গুণ টাকা দিয়েছিল দাঁড়ি, এবং প্রিয়া মাসুদের আড়াই গুণ টাকা দিয়েছিল, আড়াই গুণ টাকা দিয়েছিল। মাসুদ শোভা, মাসুদ শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত ড্যাশ। তিন নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে, কোশ্চেনগুলো লিখতে বলেছি, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ
বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা। অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা ড্যাশটি। চারের দাগের 1 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। A varies B, B varies C, C varies A হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি? হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক এখানে যা পড়ানো হচ্ছে পুরো পড়ানোটা ভিডিও করা হচ্ছে যা পড়ানো নিয়ে। এবিসি ত্রিভুজ পি কিউ আর এখানে তিনটি স্পর্শবিন্দু। পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি এবিসি ত্রিভুজটি বৃত্তে পরিলক্ষিত। একটি বৃত্তে পরিলিখিত। আচ্ছা, এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে আছে। করে যদি এপি 4 সেন্টিমিটার, বিপি 6 সেন্টিমিটার, এসি 12 সেন্টিমিটার, বিসি সমান x সেমি, তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে x সমান কত? দুটি বৃত্ত প্রমাণ করো যে দুটি বৃত্তের কোন বিন্দু স্পর্শবিন্দু পরস্পর সঙ্গে। আচ্ছা, প্রথম প্রশ্ন, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল কত? রাহুল বলো, এইটা একটা গোলক আছে, এটা একটা গোলক, নজরের দিকে রাখো। এই গোলকের ব্যাসার্ধ মনে করো আর, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? রাহুল, আর ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? R1 হবে। তো এই আছে কেউ এখানে পারবে? পারলে হাত তুলে জানাও, বলো।
ধন্যবাদ। 4πr², 4πr²। আর ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4π। চলো মুখস্থ করি এবার, পেন স্ট্রাইক। আর ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। কি শুনলি? আর ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর ব্যাসার্ধ যুক্ত গোলকের বক্র তলের ক্ষেত্রফল 4πr²। আর যদি আয়তন হতো, আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। মুখস্থ করবো, মুখস্থ করবো এক্ষণে। বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr। আয়তন 4/3। এটা কি নতুন শব্দ আমাদের কাছে? নতুন শব্দ নয়। এবার যদি গোলকটা কি হয়, এরকম হয়ে যায়, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, এবার ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল। আগে ছিল আর, এবার 2r হয়ে গেল। ব্যাসার্ধ যদি এবার দ্বিগুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বুদ্ধি করে বলো স্নেহা। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তুই পারবি? শ্রবণ, 4π2r² হবে। তাহলে এটা সরল করলে কত হবে? 4π4r², মানে 16πr² হবে। তাহলে এখানে কি হবে? একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, এখানে তাহলে আমি একটা কাজ করি, এটা 16 নাহলে 4 × 4πr² করি। 4 × 4π মানে 4 গুণ হয়ে যাবে। ব্যাসার্ধ দ্বিগুণ ক্ষেত্রফল 4 গুণ হবে। বক্রতলের ক্ষেত্রফল 4 গুণ। ব্যাসার্ধ দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল কি 4 টাইমস হয়ে যাবে। বোঝা গেছে? একটি ব্যবসায় খুব, এই অঙ্কটা একটুখানি প্যাচের আছে। একটা কথাকে 4-5 জন মানে বিকৃত করে দিল। বলছি কথাগুলো আমার রেকর্ড হচ্ছে রে ভাই, এটা অন্য কেউ দেখবে তো পড়াগুলোকে। একটি ব্যবসায় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। একটি ব্যবসায় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল। শোভা, মাসুদ, শোভা, প্রিয়ার মূলধন অনুপাত। এদিকে দেখাও, এখানে এখানে লিখতে পারি, নাহলে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এই লাইনটা দেখো, শোভা মাসুদের 1.5 গুণ, শোভা ইস্টু মাসুদ সমান হচ্ছে 1 পূর্ণ, শোভা সমান মাসুদের 1.5 গুণ। দিস ইমপ্লাই শোভা ভাজিত মাসুদ সমান হচ্ছে 3/2, মানে 3:2। এরকম করলে হবে না, উল্টাতে হবে। তাহলে মাসুদ ইস্টু শোভা সমান 2:3। এই জায়গাটা লক্ষ্য রাখো, কী করলাম? শোভা মাসুদের 1.5 গুণ ছিল, শোভা সমান মাসুদের 1.5 গুণ, মানে শোভার মূলধন সমান মাসুদের 1.5 গুণ ছিল, মানে শোভা বাই মাসুদ সমান হচ্ছে 1.5 গুণ, মানে কি 3/2 তো। এবার এটা কী করলাম? উল্টে দিলাম, মাসুদ ইস্টু শোভা করলাম। তাহলে ডান দিকটা উল্টাতে হবে। অসুবিধা হচ্ছে? প্রশ্নানুসারে শোভার মূলধন সমান মাসুদের মূলধনের
দেড় গুণ। এই কথাটা তো ঠিক। কোশ্চেন পরে দেখো 2 নম্বরে, শোভার মূলধন সমান মাসুদের মূলধনের দেড় গুণ। শোভা বাই মাসুদ সমান 3/2। মূলধন কথাটা লিখবো না, জটিল করবো না, মূলধনটা আমার দরকার নেই। এখানে শোভা মানেই শোভার মূলধন ধরে নেব। তাহলে শোভা বাই মাসুদ 3/2 কেন? এটাকে ভাঙলে কত হবে? মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করলে পরে 3/2 হবে না? 2 একে 2 আর 1 3। দেখ কোন দিকে তাকিয়ে আছে। মাসুদ বাই শোভা সমান 2/3, তার মানে 2:3। মাসুদ ইস্টু শোভা কত হচ্ছে? 2 উল্টে দিলাম, পুরোটাকে উল্টে দিলাম, বাদির ডান উল্টে দিলাম, ব্যাস। আবার দেখো, আবার এই লাইনটা দেখো, প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দেয়। প্রিয়া মাসুদের 2.5 গুণ, তাহলে প্রিয়ার মূলধন সমান মাসুদের মূলধনের 2.5 গুণ। 2.5 গুণ মানে কি? 5/2। তাহলে প্রিয়া ইস্টু মাসুদ, প্রিয়া বাই মাসুদ কত হবে? 5/2। তার মানে দিস ইমপ্লাই মাসুদ বাই প্রিয়া কত হবে? 2/5, 2:5। This imply মাসুদ ইস টু শোভা সমান 2:3। আর এখানে এটা কি ইমপ্লাই করছে? মাসুদ ইস টু প্রিয়া সমান 2:5। এই দুটো জায়গা হাইলাইট করো। মাসুদ ইস টু শোভা হচ্ছে 2:3, মাসুদ ইস টু প্রিয়া কত? 2:5। কোশ্চেন কি? মাসুদ শোভা এবং প্রিয়ার মূলধন, অতএব মাসুদ ইস টু শোভা ইস টু প্রিয়া। মাসুদ কত ভাই? 2, শোভা কত? 3, প্রিয়া কত? 5। এটা অ্যান্সার। বোঝা গেছে? দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। দুটি বৃত্ত, ধরো এই একটা বৃত্ত আছে আর এই একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক একটাই হবে। এখানে একটা স্পর্শকে টানা যাবে। যদি বহিঃস্পর্শ করে একটাই সাধারণ স্পর্শক হবে। উত্তর হচ্ছে একটি, উত্তরে একটি। এইবার যদি দুটি বৃত্ত বহিঃস্পর্শ না করতো, এরকম দূরে দূরে থাকতো, তাহলে সাধারণ স্পর্শক কটা হতো? উপর দিয়ে একটা হতো। দুটি বৃত্ত এ বিন্দুতে অঙ্কিত, এ বিন্দুতে। আচ্ছা ঠিক আছে, অংশ ঠিকই ধরেছিস, অন্য একটা কাজ করছি। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এরকম কোশ্চেনে বললো। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কটি সাধারণ স্পর্শক হবে? কথাটা কিন্তু এর সঙ্গে পাল্টে গেল। বৃত্ত দুটির কটি সাধারণ স্পর্শক হবে? দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, কটি সাধারণ স্পর্শক হবে? একটা সাধারণ স্পর্শক এইটা হবে, আবার একটা উপর দিক দিয়ে হবে, একটা নিচের দিক দিয়ে হবে। তখন উত্তর কী হয়ে গেল? 3টে।
দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো, কটা সাধারণ স্পর্শক হবে? তিনটে। আবার যদি দুটি বৃত্ত বহিঃস্পর্শ না করে, দূরে দূরে থাকে, দুটি পরস্পরকে স্পর্শ করে না বা পরস্পরকে স্পর্শ করে না, এরকম দুটি বৃত্তের ক্ষেত্রে কটা স্পর্শক হবে? চারটে। এই উপরের দিকে একটা হবে, নিচের দিকে একটা হবে, এই ক্রসে হবে, আবার এই ক্রসে হবে। মানে ক্রসগুলোকে বলে তির্যক স্পর্শক, আর উপর নিচেগুলোকে সরল সাধারণ স্পর্শক বলে। তাহলে উত্তর আমার এখানে উত্তর কত? একটা হবে। এখানে উত্তর কোনটা? তোমার কোশ্চেন বুঝে সেই অনুযায়ী উত্তর করতে হবে। এটা A is to B, এটা তোমাদের করানো অঙ্ক, তবু করছি। A ভ্যারিজেস B, B ভ্যারিজেস C এবং C ভ্যারিজেস A হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি? কে কে পারবে? আমাদের এই সমস্ত অঙ্ক করানো অঙ্ক। একজন মাত্র হাত তুলছিস, তুমি কি বলবে? মাকে ফোন করবো নাকি? এটা পাবে না? বল। এই করে ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, K2 ইন্টু সি, আর সি সমান K3 ইন্টু এ। এটাকে K1 K2 K3 তিনটি অশূন্য ভেদ ধ্রুবক। প্লাস নয়, গুণ করতে হবে। 1 গুণন 2 গুণন 3 করে পাই। A ইন্টু বি ইন্টু সি, K1 বি, K2 সি, K3 এ। এবার এখানকার এ বি সি এ বাদিকে নিয়ে আসো। এ বি সি গুলোকে নিয়ে এলাম বাদিকে, ডান দিকে K1 K2 K3, 1 ইকুয়াল টু K1 K2 K3। তাহলে উত্তর কি হলো? ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক কি? উত্তর হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। উত্তর কি লিখব? উত্তর লিখব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এবার এই কোশ্চেনটা, পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, বৃত্তের বাইরে আছে, বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। এখানে স্পর্শ করে, ঠিক আছে। যদি এপি সমান 4 সেমি, এখান থেকে এইটুকুন নজর রাখো, এ থেকে পি, এপি 4 সেমি, এখান থেকে এইটুকুনটা 4 সেমি, বিপি 6 সেমি, এটাকে 6 সেমি, এসি 12 সেমি, এ থেকে সি 12, বিসি এক্স হয়, এক্স এর মান কত? একটা ক্লু দিচ্ছি, এই ক্লুটা দিয়ে উত্তরটা হয়ে যাবে। ক্লু, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, আমাকে বলতে দে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। এইটা হলে উত্তরটা হয়ে যাবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায়, কি বললাম? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায়, কি বললাম? কি বললাম? তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। আয়ুষ খান, কি বললাম? তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। হ্যাঁ, কি বললাম? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, হ্যাঁ, বহিস্থ বিন্দু দূরত্ব সমান। এবার দেখো, এই যে
বিপি ব্লাড প্রেশার 6 সেমি, তাহলে বি কিউটা কত হবে এই নিয়ম অনুসারে? বি কিউটা 6 সেমি হবে কি না? এপিটা কত? তাহলে এ আরটা কত? এ আরটা 4 সেমি হবে। এ আরটা 4 সেমি কে মানলো? ওরে কেন মানলি? জোরে আওয়াজ তোলো। তার স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। আরে দাঁড়া না, তোর উত্তরটাকে জানতে চাইছি। তাহলে এটা হচ্ছে 4 সেমি। আমার এসি এর দৈর্ঘ্য 12 সেমি বলা আছে, এসি এর দৈর্ঘ্য 12, তাহলে এখানে সি আরটা কত হবে? এটা 4 হয়ে গেছে, এটা হচ্ছে 8 সেমি হয়ে যাবে। সি আরটা 8 সেমি হবে, 8 আর 4 12, এসি 12 তো, এটা যখন 8 হবে তখন এখানে সি কিউটা কত? সি কিউটা 8 সেমি হবে। তাহলে অতএব এক্স এর মান কত? এক্স এর মান 8। না না না, এখানে বিসি সরি 14, হ্যাঁ 14, এখানে বিসি, বিসি মানে এক্স, অতএব বিসি সমান 6 সেমি প্লাস 8 সেমি সমান 14 সেন্টিমিটার। এর ক্যালকুলেশনটা ওই ছবির মধ্যেই হবে, এটা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না। কোশ্চেনটা কি হলো? এই উত্তরটা করার জন্য আমরা কি নিয়ম, একটা বিবৃতি মুখস্থ রাখছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায়, এটা বৃত্ত, এটা বৃত্ত, এটা বৃত্তের বহিস্থ বিন্দু, এখান থেকে এরকম স্পর্শ টানা হয়েছে, একটু মনে করে দেখ, এরকম বলতে পড়েছি আমরা। এটা বহিস্থ বিন্দু, বৃত্তের এ বিন্দুতে এপি স্পর্শক, বি বিন্দুতে বিপি স্পর্শক, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এটাও স্পর্শ বিন্দু, বি বিন্দুটাও স্পর্শ বিন্দু। এই দূরত্বটা কি? এপি সমান বিপি, এরকম আমরা প্রমাণ করেছি না? আর স্পর্শ বিন্দু আর বহিস্থ বিন্দুর সংযোগ রেখা বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করে, এটাও পড়েছি। এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রি হয়, এটা যদি এক্স ডিগ্রি হয় এটাও এক্স ডিগ্রি হবে।